বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর পদার্থবিজ্ঞান ক্লাস শুরু করতে যাচ্ছি। তো দেখো, তোমাদের বার্ষিক পরীক্ষায় যে অনুশীলনীগুলো থাকবে সেখানে দেখো ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের শুরু। তো দেখো ষষ্ঠ অধ্যায়টা আমরা আজকে পড়বো। ষষ্ঠ অধ্যায়টা দেখো কি, বস্তুর উপর দেখো তাপের প্রভাব। ঠিক আছে, বস্তুর উপর তাপের প্রভাব, বস্তুর উপরে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে বা তাপমাত্রা কি, এই সবগুলো নিয়েই আমাদের এই অধ্যায়ে পড়া। ঠিক আছে, তো আসো এখন আমরা তাপ সম্পর্কে জানবো এবং তাপমাত্রা সম্পর্কে জানবো। খেয়াল করো, তাপ হচ্ছে এক ধরনের শক্তি। ঠিক আছে, তো দেখো যে তাপ হচ্ছে এক ধরনের শক্তি। আমরা দেখো দেখেছি শক্তি কাজ করতে পারে, অর্থাৎ দেখো বল প্রয়োগ করে বস্তুকে দেখো বলের দিকে সরাতে পারে, তাই না? তাহলে শক্তি, দেখো যে শক্তি যদি আমরা প্রয়োগ করি তাহলে এই বস্তুটা যে জায়গায় রাখবো, যদি শক্তি প্রয়োগ করি তাহলে কি হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তার মানে এসে সরানোর কি, বল প্রয়োগ করলে বা শক্তি প্রয়োগ করলে এটা সরানো সম্ভব। যেমন দেখো ট্রেন বা গাড়ি, গাড়ি আসলেই দেখো জ্বালানি তেল জ্বালিয়ে তাপ তৈরি করা হয়, যেটা ট্রেন বা গাড়িকে দেখো ছুটিয়ে নিয়ে যায়। ঠিক আছে, সেই জন্য দেখো আলো, তারপরে বিদ্যুৎ এবং গতিশক্তির মতো আমরা নতুন এক ধরনের শক্তির নাম দিয়েছি, সেটা হচ্ছে কি, তাপ শক্তি। ঠিক আছে, তাহলে তাপ শক্তি। তাহলে তাপ শক্তিটা দেখো কি, যে তাপ এক ধরনের শক্তি এবং এই শক্তিটা ব্যবহার করে আমরা কি করতেছি, দেখো যে গাড়ি চালাতে পারতেছি, তাই না? গাড়ি চালাতে পারতেছি, তারপরে ইঞ্জিন চালাতে পারতেছি, এরকম বিভিন্ন কাজ কিন্তু আমরা করতে পারতেছি, যে কারণে তাপ শক্তি, এটা হচ্ছে কি একটা শক্তি, যে কারণে আমরা হচ্ছে এটাকে তাপ শক্তি বলতেছি। ঠিক আছে, এখন দেখো যে এরপরে একটা কঠিন পদার্থে দেখো অণুগুলো যখন উত্তপ্ত হয় তখন দেখো অণুগুলো নিজের নির্দিষ্ট অবস্থানে থেকেই দেখো কাঁপতে থাকে। তাহলে দেখো যে যত বেশি উত্তপ্ত হবে অণুগুলো দেখো কাঁপুনি তত বেড়ে যাবে। ঠিক আছে, যদি দেখো অনেক বেশি উত্তপ্ত হয় তাহলে দেখো অণুগুলো নিজেদের ভেতরে যে আন্তঃআণবিক বল রয়েছে অণুগুলো দেখো সেই বলকে দেখো ছাড়িয়ে মুক্ত হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা দেখো এটা খেয়াল করেছি যে একটা তরল পদার্থ যদি চুলার উপরে উঠিয়ে দিয়ে তাপ দিতে থাকি তাহলে কি হয়, দেখো প্রথমে কিন্তু স্থির থাকে, তাই না? আস্তে আস্তে এটা উত্তপ্ত হয়, তাপ প্রয়োগ করা হয় সেই বস্তুর উপরে। দেওয়ার পরে এবার কি হয়, দেখো অণুগুলো একটা আরেকটাকে ধাক্কা দেওয়া শুরু করে, তাই না? দেখবা ধীরে 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 কি হচ্ছে, উত্তপ্ত হলে একটা অণু আরেকটা অণুকে ধাক্কা দিচ্ছে, এই ধাক্কা দিতে 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 কি করে, এটা আস্তে আস্তে নিচেরটা উপরে চলে আসে, উপরেরটা আবার নিচে যায়। এই করে কি মনে হয় যেন কি চুলার ভিতরে পানি বা যাই থাক সেটার উপরে কি মারামারি শুরু করে দেওয়ার মতো, তাই না? তার মানে কি একটা অণু আরেকটা অণুকে কিন্তু ধাক্কা দেয় এবং কাঁপা শুরু করে। ঠিক আছে, তো এই ঘটনাটা দেখো ঘটে কিসের কারণে, তাপের কারণে। ঠিক আছে, এই যে শক্তিটা এখানে প্রয়োগ করা হচ্ছে এটা হচ্ছে তাপ শক্তির মাধ্যমে এটা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখো যে তখন আমরা সেটাকে কি বলি, তরল বলি। কি জন্য, যে আন্তঃআণবিক শক্তি দেখো কমে যায়। ঠিক আছে, তো কঠিন অবস্থায় কখন থাকবে, আন্তঃআণবিক শক্তি যদি দিলেও থাকে তখন, কিন্তু তাপ দিলে তখন কি হয়, সে আন্তঃআণবিক শক্তিটা কমে যায়। একটা অণু থেকে আর একটা অণু, খেয়াল করো এই যে অণুগুলো এইভাবে যখন থাকে তখন হচ্ছে কি একটা আর একটার সঙ্গে আকর্ষণ করে রয়েছে, কিন্তু এই শক্তি বা এই বল কমে যাওয়ার ফলে কি হয়, একটা আর একটার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মুক্ত হয়ে যায়, তখন সেটা হচ্ছে কি, তাকে আমরা কি বলবো, তরল। ঠিক আছে, আচ্ছা তখন দেখো অণুগুলোর এলোমেলো ভাবে দেখো একে অপরের ভেতর দিয়ে দেখো ছোটাছুটি করতে থাকে, এতে এদের দেখো একটা গতি থাকে। কাজেই এটাই হচ্ছে গতিশক্তি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে গতিশক্তি। যত দেখো উত্তপ্ত করা হবে অণুগুলো দেখো ততই জোরে হচ্ছে ছোটাছুটি করে। যদি আরো উত্তপ্ত করা হয় তখন দেখো অণুগুলোর আণবিক বন্ধন থেকে পুরোপুরি মুক্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, আমরা তখন কি সেটাকে বলবো গ্যাসীয়। তার মানে একটা অণু আরেকটা অণুর থেকে প্রথমে হচ্ছে তাপ দিলে কি হলো, কঠিন অবস্থা থেকে সেটা তরলে গেল মানে হচ্ছে একটা অণু থেকে আরেকটা অণুর যে আন্তঃআণবিক শক্তি ছিল সেটা কমে যাওয়ার ফলে এটা হলো। কিন্তু এর পরবর্তীতে কি হয়, আবারও যদি উত্তপ্ত করা হয় তাহলে কি একটা আরেকটাকে একবার বিচ্ছিন্ন করে কি হয়, এটা বাতাসে উড়ে যায় এবং সেটা গ্যাসীয় পদার্থ হয়ে যায়। ঠিক আছে, তো এইটাই হচ্ছে দেখো যে তাপ থেকে হচ্ছে তাপ একটা শক্তি, এই শক্তি প্রয়োগ করে আমরা কি এই কাজগুলো করতে পারতেছি। তো এখন খেয়াল করো যে একটা গ্যাসকে দেখো যতই উত্তপ্ত করা হবে
অণুগুলো দেখো তত জোরে ছোটাছুটি করবে এবং গতি তত বেশি হয়ে গতিশক্তি তত বেশি হবে, ঠিক আছে। আচ্ছা গেল। এখন খেয়াল করো যে আমরা দেখি এখন হচ্ছে পদার্থের দেখো অণুগুলোর কম্পন বা গতির কারণে যে শক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে তাপ। তাহলে তাপের সংজ্ঞাটা হচ্ছে কি লিখবো আমরা, পদার্থের অণুগুলো কম্পন বা গতির কারণে যে যে শক্তি পাওয়া যায় সেটাই হচ্ছে তাপ, ঠিক আছে। আচ্ছা দেখো, যেহেতু এটা শক্তি তাই দেখো স্বাভাবিকভাবেই এর একটা একক আছে, সেই এককটা হচ্ছে কি, তাহলে তাপের একক হচ্ছে জুল। জুল, ইংলিশে আমরা যে লিখলেই চলবে, ঠিক আছে। আচ্ছা তাহলে জুল। দেখো তাপের আরো একটি একক আছে, সেটা হচ্ছে কি ক্যালোরি, ঠিক আছে। ক্যালোরি, তাপের আরেকটা একক আছে সেটা হচ্ছে ক্যালোরি। দেখো তাহলে এখন ক্যালোরি কি, 1 ক্যালোরি কি সেটা এখন আমরা জানবো, ঠিক আছে। দেখো তাহলে 1 গ্রাম পানির তাপমাত্রা, ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে হলে যে পরিমাণ দেখো তাপ দরকার হয় সেটাই হচ্ছে কি 1 ক্যালোরি, ঠিক আছে। তাহলে আবারও শোনো, 1 গ্রাম পানির তাপমাত্রা, ঠিক আছে, 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে তাপের প্রয়োজন হয় সেটাই হচ্ছে 1 ক্যালোরি, ঠিক আছে। তাহলে দেখো যে 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুলের সমান, ঠিক আছে। তাহলে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। তাহলে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, ঠিক আছে। আচ্ছা তাহলে এরপরে দেখো কিলো ক্যালোরি যদি আমরা বলি তাহলে 1000 কি এর সঙ্গে গুণ হবে, তখন হচ্ছে 1 কিলো ক্যালোরি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো আমরা পরের পড়া যেটা পড়বো সেটা কি, দেখো অভ্যন্তরীণ শক্তি। এখন খেয়াল করো, অভ্যন্তরীণ শক্তি। দেখো তাহলে দেখো দুটো ভিন্ন তাপমাত্রার জিনিস যদি একে অন্যের সংস্পর্শে আসে তাহলে দেখো সব সময়ই বেশি তাপমাত্রা থেকে দেখো কম তাপমাত্রার জিনিসের যেতে থাকবে, ঠিক আছে, যতক্ষণ দেখো না দুটোর তাপমাত্রা সমান হবে, ঠিক আছে। তাহলে এখন দেখো যে একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে কি যে দুটো জিনিস তাপমাত্রা যদি ভিন্ন হয় তখন কি হবে, একটার থেকে তাপমাত্রা অন্যটায় যেতে থাকবে। কতক্ষণ যেতে থাকবে, যতক্ষণ পর্যন্ত এদের তাপমাত্রা কি সমান না হবে, ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে কি, দেখো তাপমাত্রা নামের একটি রাশি দেখো সংজ্ঞায়িত করিনি কিন্তু আমরা, ঠিক আছে। তাহলে এখন দেখো যে দৈনন্দিন জীবনে এটি দেখো এত ব্যবহার হয় যে বিষয়টি দেখো কি বুঝতে কারোরই দেখো সমস্যা হয় না। পদার্থবিজ্ঞানের ভাষায় দেখো বলতে পারি এটা হচ্ছে পদার্থের ভেতরকার অণুগুলোর গড় গতিশক্তির একটা পরিমাপ, ঠিক আছে। আমাদের দেখো অভিজ্ঞতা থেকে আমরা বলতে পারি তাপমাত্রা হচ্ছে সেই তাপীয় অবস্থা, ঠিক আছে। তাহলে তাপমাত্রাটা কি, তাপমাত্রা হচ্ছে সেই তাপীয় অবস্থা, সেই তাপীয় অবস্থা যেটি ঠিক করে একটা বস্তু অন্য বস্তুর সংস্পর্শে এলে সেটি কি তাপ দেবে নাকি তাপ নেবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে তাপমাত্রা হচ্ছে কি, যে তাপমাত্রা হচ্ছে একটা তাপীয় অবস্থা যেটি সংস্পর্শে আসলে কি বোঝা যাবে যে সেই বস্তুটা তাপ দেবে না নেবে, ঠিক আছে। এটাই হচ্ছে দেখো তাপমাত্রা। বিষয়টা দেখো বোঝার জন্য আমরা পানির পৃষ্ঠ দেশের উচ্চতার সাথে তুলনা করতে পারি, ঠিক আছে। যদি পানির দুইটি পাত্রের পানির পৃষ্ঠ দেশের উচ্চতা ভিন্ন হয় তখন কি হবে, এদেরকে যদি মাঝখান থেকে আমরা জুড়ে দিই, খেয়াল করো, দেখো এখন আমরা যদি এটা সংযোগ দিয়ে এখানে হচ্ছে একটা চাবি লাগিয়ে দিই এবং চাবিটা যখন দেখো খুলে দেওয়া হবে তখন কি করবে, তখন হচ্ছে এই তরলের উচ্চতা কিন্তু বেশি, এই তরল কি করবে এখান থেকে এইদিকে যাওয়া শুরু করবে, ঠিক আছে। তাহলে এই তরলের উচ্চতা যতক্ষণ পর্যন্ত একটা লেভেলে না আসবে, সমানে না আসবে, ততক্ষণ পর্যন্ত এখান থেকে কিন্তু তরল এইদিকে যেতে থাকবে, ঠিক আছে। তাহলে এখন দেখো যে তোমার তাপ হচ্ছে ঠিক ওই রকমই দুটো বস্তুর ভিতরে যদি
তাপমাত্রা তাপীয় অবস্থাটা ভিন্ন থাকে, তখন কি করবে, একটার থেকে তাপ আর একটায় যেতে থাকবে। কতক্ষণ পর্যন্ত যেতে থাকবে, দুইটারই তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত সমান না হবে ততক্ষণ পর্যন্ত এই তাপের বিনিময় হতে থাকবে, ঠিক আছে, যেতে থাকবে। এখন দেখো যে এইটাকে সবসময় দেখো বেশি উচ্চতা থেকেই হচ্ছে পানি কম উচ্চতার প্রবাহিত হবে, যতক্ষণ পর্যন্ত না দুইটির উচ্চতায় সমান হবে, ঠিক আছে। এখানে দেখো পানির পরিমাণকে তাপ শক্তির সাথে তুলনা করতে পারি, ঠিক আছে। এখন আমরা তাপ এবং তাপমাত্রার সঙ্গে এই পানির উচ্চতাকে এবং পানির পরিমাণকে কম্পেয়ার করব, তুলনা করব, ঠিক আছে। তাহলে দেখো যে এখানে পানির পরিমাণ যেটা, এই পরিমাণকে আমরা হচ্ছে তাপ শক্তির সঙ্গে তুলনা করতেছি, ঠিক আছে। তাহলে এখানে যে পানির পরিমাণ আছে, যে পরিমাণ পানি আছে সেটাকে তাপ শক্তির সঙ্গে তুলনা করছে, আর পানির যে উপরের পৃষ্ঠটা, এই পৃষ্ঠটাকে হচ্ছে তাপমাত্রা হিসেবে আমরা তুলনা করব, ঠিক আছে। পানির পৃষ্ঠের উচ্চতাকে দেখো আমরা তাপমাত্রার সাথে তুলনা করব। তাপমাত্রা দেখো বেলাতেও এটা সত্য যে যতক্ষণ পর্যন্ত না দুটি বস্তুর তাপমাত্রা সমান হচ্ছে ততক্ষণ পর্যন্তই দেখো প্রবাহিত হতে থাকবে, ঠিক আছে। তার মানে এর উচ্চতাটা হচ্ছে, এটা হচ্ছে তাপমাত্রা। তাহলে এই তাপমাত্রা যতক্ষণ পর্যন্ত কি হবে, সমান না হবে দুটো, ঠিক আছে, তাপীয় অবস্থা দুটোর সমান না হবে ততক্ষণ পর্যন্ত তাপ কিন্তু কি বেশি তাপমাত্রা থেকে কম তাপমাত্রার দিকে চলতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো যে পদার্থের তাপীয় তাপমাত্রিক ধর্ম, আমরা এখন দেখো যে পদার্থের তাপমাত্রিক ধর্ম পড়ব। পদার্থের তাপমাত্রিক ধর্ম, খেয়াল করো, তাপমাত্রা পরিমাপের দেখো জন্য বিশেষ বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। এখন খেয়াল করো যে তাপমাত্রা যখন আমরা পরিমাপ করব তখন বিশেষ পদার্থের বিশেষ ধর্মকে কাজে লাগাতে হয়। তাপমাত্রা পরিবর্তন হলে দেখো পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে পরিবর্তন সূক্ষ্মভাবে পরিমাপ করে তাপমাত্রা দেখো মাপা যায় সেটাকেই বলা হয় তাপমাত্রিক ধর্ম। খেয়াল করো তাপমাত্রিক ধর্ম তাহলে কি, দেখো যে তাপমাত্রা পরিবর্তন হলে পদার্থের যে ধর্মের পরিবর্তন হয় এবং যে যে পরিবর্তন দেখো সূক্ষ্মভাবে পরিমাপ করে আমরা বুঝতে পারছি যে এখানে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে, সেটাকেই তাপমাত্রিক ধর্ম বলে। খেয়াল করো যে তাহলে বোঝা যাচ্ছে কিনা যে ব্যাপারটা হচ্ছে এরকম যে যে ধর্ম পরিবর্তন হওয়ার ফলে বা যে পরিবর্তন সূক্ষ্মভাবে আমরা পরিমাপ করে কি করতে পারতেছি, তাপমাত্রা মাপা যাচ্ছে, সেটাকে তাপমাত্রিক ধর্ম বলা হবে, ঠিক আছে। তো এখন দেখো যে তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি ব্যবহার করি আমরা সেটাকেই বলবো তাপমাত্রিক ধর্ম। তাহলে তাপমাত্রিক ধর্ম কি, যে পদার্থের তাপমাত্রা মাপার জন্য পদার্থের যে ধর্মটি আমরা ব্যবহার করতেছি, ঠিক আছে, এই ধর্মটাই হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আচ্ছা দেখো তাহলে তোমরা জ্বর মাপার জন্য দেখো পারদ থার্মোমিটার ব্যবহার করি আমরা, তাই না। আচ্ছা দেখো সেটি হচ্ছে শরীরের তাপমাত্রা মাপা যায়। এখানে খেয়াল করো পারদ হচ্ছে তাপমাত্রিক পদার্থ, তাহলে পারদ যে থার্মোমিটার আমরা ব্যবহার করতেছি, পারদ থার্মোমিটারের এই পারদটা হচ্ছে কি তাপমাত্রিক পদার্থ, ঠিক আছে। আর এ তাপ দিলে এটা যে আয়তন বেড়ে যাচ্ছে, প্রসারিত হচ্ছে, এই প্রসারণ হওয়াটাকে বলা হবে তাপমাত্রিক ধর্ম। ক্লিয়ার হয়েছে? আবার শোনো, আমরা যখন হচ্ছে থার্মোমিটারটা ব্যবহার করি জ্বর মাপার জন্য, এই থার্মোমিটারটার পারদটা হচ্ছে কি তাপমাত্রিক পদার্থ, আর এই পদার্থের যে আয়তন বাড়ার ফলে বা এর ধর্মের পরিবর্তনের ফলে আমরা আমাদের শরীরের তাপমাত্রা কত এটা বুঝতে পারতেছি, এই পদার্থটাকে আমরা বলবো হচ্ছে কি তাপমাত্রিক পদার্থের যে ধর্মের কারণে কিন্তু সে প্রসারিত হচ্ছে, এটাকেই বলবো তাপমাত্রিক ধর্ম। তাহলে পদার্থটা হচ্ছে তাপমাত্রিক পদার্থ, আর যে পদার্থর যে ধর্মের কারণে আমরা আমাদের তাপমাত্রা পরিমাপ করতে পারতেছি সেটাকেই আমরা বলবো হচ্ছে তাপমাত্রিক ধর্ম। আচ্ছা দেখো পারদ ছাড়াও হচ্ছে অ্যালকোহল থার্মোমিটার আছে, যেটা দেখো অ্যালকোহল হচ্ছে তাপমাত্রিক পদার্থ, তাই না। তাহলে অ্যালকোহল যেহেতু আমি ব্যবহার করে আমার কি করতেছি তাপমাত্রা পরিমাপ করতেছি, সুতরাং আমরা অ্যালকোহলকে বলবো হচ্ছে তাপমাত্রিক পদার্থ।
আর অ্যালকোহল যে ধর্মের কারণে সে হচ্ছে কি প্রসারিত হচ্ছে, তাহলে এটাকে বলবো তাপমাত্রিক ধর্ম। ঠিক আছে, একইভাবে দেখো গ্যাস থার্মোমিটারের কথাও বলতে পারি। এখানে হচ্ছে গ্যাস হচ্ছে কি তাপমাত্রিক পদার্থ এবং নির্দিষ্ট আয়তনে রক্ষিত গ্যাসের চাপ হচ্ছে তাপমাত্রিক ধর্ম। ওকে, তাহলে এটা আমাদের ক্লিয়ার হলো। এখন খেয়াল করো যে তাপমাত্রা দেখো প্রচলিত একক হচ্ছে সেলসিয়াস। ঠিক আছে, তাহলে তাপমাত্রার প্রচলিত একক হচ্ছে সেলসিয়াস, এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তো এখন খেয়াল করো যে সাধারণভাবে দেখো বলা যায় এই স্কেলে এক অ্যাটমসফিয়ার, হ্যাঁ, বাতাসের চাপের যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয়, ঠিক আছে, সেটাকে হচ্ছে 0 ডিগ্রি, এবং যে তাপমাত্রায় পানি ফুটতে থাকে সেটাকে আমরা 100 ডিগ্রি সেলসিয়াস বলি, তাই না? তাহলে বরফ হয়ে যাচ্ছে কত, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এবং পানি ফোটা শুরু করতেছে হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। তবে দেখো মজার ব্যাপার হলো কি, বিজ্ঞানীরা দেখো সেলসিয়াস যখন তাপমাত্রা স্কেল তৈরি করেছিলেন তখন দেখো 0 ডিগ্রি ধরেছিলেন হচ্ছে ফুটন্ত পানির তাপমাত্রা। ঠিক আছে, তাহলে ফুটন্ত পানির তাপমাত্রা আমরা ধরি কত, 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু বিজ্ঞানীরা প্রথম এটাকে ধরছিল হচ্ছে 0 ডিগ্রি, এবং 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ধরছিল হচ্ছে বরফের তাপমাত্রা। ঠিক আছে, বর্তমানে দেখো স্কেলের ঠিক উল্টা, তাই না? তাহলে আমরা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসে যখন 0 ডিগ্রি সেলসিয়াসে যখন থাকবে সেটাকে আমরা কি বলবো, বরফ। আর 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি আমাদের বাষ্পে পরিণত হবে বা গরম পানি। ঠিক আছে, তো এখন দেখো এখান থেকে বাষ্প পানি হতে শুরু করে। তাহলে এইটা হচ্ছে পূর্বের দিনে হচ্ছে কি উল্টা ছিল, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে কি ফুটন্ত পানি বা ফুটন্ত পানির তাপমাত্রা, আর হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল হচ্ছে বরফের তাপমাত্রা। ঠিক আছে, এখন দেখো আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত দেখো সেলসিয়াস স্কেল ব্যবহার করলেও আন্তর্জাতিকভাবে কিন্তু যে স্কেল ব্যবহার করা হয় সেটা হচ্ছে কি কেলভিন স্কেল। কিসের, তাপমাত্রার একক কেলভিন। হ্যাঁ, তো খেয়াল করো, তাহলে এখন দেখো যে সেলসিয়াস স্কেলের সাথে 273.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, যোগ করে যদি দেওয়া হয়, আবার খেয়াল করো সেলসিয়াস স্কেলের সাথে 273.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, এত এত যোগ করলেই দেখো কেলভিন স্কেলের তাপমাত্রা পাওয়া যাবে। ঠিক আছে, যদি শুধু তাপমাত্রার পার্থক্য দিয়ে মাথা ঘামাই, হ্যাঁ, তাহলে দেখো সেলসিয়াস স্কেল আর কেলভিন স্কেলে দেখো কোনোই পার্থক্য নাই। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ দেখো তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, বেড়েছে বলা যে কথা, হ্যাঁ, তাপমাত্রা 10 ডিগ্রি কেলভিন বেড়েছে সেটাও একই কথা। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় যে এই ঘরের তাপমাত্রা কত, তাহলে দেখো যদি সেটা বলা হয় হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে, 30 ডিগ্রি, তাহলে খেয়াল করো 30 ডিগ্রি আমি যখন বলবো এই ঘরের তাপমাত্রা, ঠিক আছে, কিন্তু তোমার হচ্ছে ইয়েটা তখন কত হবে, কেলভিন স্কেলে তখন কত, এটা কিন্তু 30 ডিগ্রি সেলসিয়াসে, কিন্তু কেলভিন স্কেলে তখন কত হচ্ছে বলো যে 30350 কেলভিন। হ্যাঁ, তার মানে আমাদের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে যা থাকবে তার সঙ্গে 273.15 ডিগ্রি সেলসিয়াস এটা যোগ করে দিলে তখনই আমরা পাবো হচ্ছে কেলভিন স্কেলের তাপমাত্রা। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এই রুমের তাপমাত্রা এখন 30 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, কিন্তু এই 30 ডিগ্রি সেলসিয়াসে ঠিক আছে, কিন্তু আমরা যদি কেলভিন স্কেলে বলতে চাই তাহলে 273.15 ডিগ্রি সেলসিয়াস এটা যোগ করে দিতে হবে কার সঙ্গে, 30-এর সঙ্গে, তখন বলবো যে আমরা 303.15 কেলভিন তাপমাত্রা হচ্ছে এই রুমের এখন। ঠিক আছে, তো আমার মনে হয় এটা তোমাদের কাছে এখন পরিষ্কার। দেখো তোমাদের মনে হতে পারে দেখো দুটো স্কেল হুবহু একই রকম, শুধু দেখো 273.15 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য, এর পেছনে কারণ কি? দেখো এটি করার পেছনে দেখো কারণটি খুবই চমকপ্রদ। ঠিক আছে, সাধারণভাবে দেখো আমাদের মনে হতে পারে আমরা বুঝি যত বেশি বা যত কম তাপমাত্রা কল্পনা করতে পারবো, কিন্তু আসলে সেটি দেখো সঠিক নয়। ঠিক আছে, তাপমাত্রা যত ইচ্ছা বেশি কম কল্পনা করলে দেখো সমস্যা নেই, কিন্তু যত ইচ্ছে তত কম কল্পনা করা সম্ভব নয়। সবচেয়ে দেখো কম একটা তাপমাত্রা আছে এবং তাপমাত্রার এর থেকে দেখো কম
হওয়া যাবে না। তার মানে তাপমাত্রা যত বেশি তত কিন্তু হতে পারে, কিন্তু সবচেয়ে নিচের তাপমাত্রার একটা লিমিট আছে, যে লোয়ার লিমিটটা হচ্ছে এইটা। শুধু দেখো তাই নয়, আমরা এই তাপমাত্রার কাছাকাছি যেতে পারি কিন্তু কখনোই এই তাপমাত্রায় পৌঁছাইতে পারবো না, ঠিক আছে। আচ্ছা দেখো, এই তাপমাত্রাকেই বলা হবে পরম শূন্য বা অ্যাবসলিউট জিরো। তাহলে পরম শূন্য, পরম শূন্য তাপমাত্রা। তাহলে পরম শূন্য তাপমাত্রা হচ্ছে কি, সর্বনিম্ন যে তাপমাত্রাটা ধরা হয় সেই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। সেলসিয়াস স্কেলে দেখো এই তাপমাত্রা হচ্ছে কত, -273.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। কাজেই দেখো কেলভিন স্কেলে দেখো এর মান হচ্ছে 0 ডিগ্রি, ঠিক আছে। দেখো অন্যভাবে বলা যায়, কেলভিন স্কেলে 0 ডিগ্রি কেন বলো তো? সেলসিয়াস স্কেলে দেখো এই তাপমাত্রা হচ্ছে -273.15 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আমরা এর আগেই বলেছি যে সেলসিয়াস স্কেলে, আবার খেয়াল করো, সেলসিয়াস স্কেল হচ্ছে 273.15 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এইটা হচ্ছে সর্বনিম্ন মানে পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে। এখন এই তাপমাত্রা যদি আমরা কেলভিন স্কেলে নিয়ে যাই তখন কি হবে, আমরা আগেই বলেছি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কেলভিনে নিয়ে যেতে গেলে আমার 273.15 দিয়ে কি করতে হবে, যোগ করতে হবে। তো এটা যোগ করলে কি হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে না? তাহলে 0 ডিগ্রি কি ক্যালভিন বা 0 ক্যালভিন তাপমাত্রা, ঠিক আছে। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এখন ক্যালভিন স্কেলে দেখো 0 ডিগ্রি থেকেই ধরা হয় তাপমাত্রা, যে কোনো দেখো স্কেল তৈরি করতে হলে দুটো দেখো নির্দিষ্ট তাপমাত্রা, ঠিক আছে, এটাকে স্থিরাঙ্ক বলে। তাহলে দুটো নির্দিষ্ট তাপমাত্রা দরকার। তাহলে তাপমাত্রার যে কোনো স্কেল তৈরি করতে গেলে আমাদের কি দুটো তাপমাত্রা স্থির করতে হবে, সেটাকে বলা হবে স্থিরাঙ্ক। কেলভিন স্কেলে দেখো একটি হচ্ছে পরম শূন্য, ঠিক আছে। কেলভিন স্কেলের একটা হচ্ছে কি পরম শূন্য, এই যে 0 ডিগ্রি সেলসিয়াস, এটা যেটা দেখো 0 ডিগ্রি ধরা হয়, তাই না? 0 ডিগ্রি ধরা হয়। অন্যটি হচ্ছে দেখো পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট। এই ত্রৈধ বিন্দু দেখো, বিন্দুটা কি সেটা এখন আমরা জানবো। দেখো তাপমাত্রা একটি নির্দিষ্ট চাপে, নির্দিষ্ট চাপে দেখো কত, 0.06037 অ্যাটমসফিয়ার চাপে দেখো বরফ, পানি এবং জলীয় বাষ্প একসাথে থাকতে পারে বলেই দেখো তাপমাত্রাকে অনেক বেশি সূক্ষ্মভাবে নির্দিষ্ট করা যায়, ঠিক আছে। সেলসিয়াস স্কেলের এর মান হচ্ছে কত, 0.01 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। আচ্ছা এই স্কেলের সাথে দেখো মিল রাখার জন্যই কেলভিন স্কেলের মান হচ্ছে কত, 273, মানে এটার সঙ্গে আবার কি 273.15 যোগ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা তাই এত যোগ করে দেওয়ার পরে আমরা কত পাবো, 273.16 ক্যালভিন। তাহলে এই ক্যালভিন স্কেলে আমাদের এই যে তাপমাত্রা, ত্রৈধ বিন্দুর যে তাপমাত্রাটা সেলসিয়াস স্কেলে, সেইটা আমরা কত পাচ্ছি, 273.16 ক্যালভিন। আচ্ছা ধরে নেওয়া হয় দৈনন্দিন জীবনে দেখে এটা কোনো গুরুতর দেখো সমস্যা করে না, ঠিক আছে। আচ্ছা তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, তাই না? আচ্ছা দেখো তাহলে কেলভিন এবং সেলসিয়াস স্কেলের পাশাপাশি দেখো ফারেনহাইট স্কেল বলেও দেখো একটা স্কেল আছে, যেটা হচ্ছে বরফ গলন এবং পানির বাষ্পীয় ভবনের তাপমাত্রা যথাক্রমে কত, 32 ডিগ্রি ফারেনহাইট এবং 212 ডিগ্রি দেখো ফারেনহাইট, ঠিক আছে। তো এখন এই ফারেনহাইট স্কেল আমরা কি করব, আঁকবো এবং এখান থেকে বুঝবো। খেয়াল করো, ভিন্ন স্কেলের মাঝে সম্পর্ক দেখো। তাহলে ভিন্ন স্কেল মানে স্কেল আমরা কয়টা পেলাম, তাহলে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল আর হচ্ছে ক্যালভিন স্কেল, তাই তো। এই তিন ধরনের স্কেলের ভিতরে কি সম্পর্ক স্থাপন করতে হবে, আর এই সম্পর্কটা আমাদের কি কাজে লাগবে জানো তোমরা? দেখো
যে আমরা যখন হচ্ছে একটা স্কেলে তাপমাত্রাটা পাবো সেইটাকে আবার অন্য স্কেলে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে, এদের ভিতরে রিলেশন, এই তিনটার ভিতরে রিলেশন তৈরি করতে হবে, ঠিক আছে? সেটাই এখন আমরা করব। খেয়াল করো, এখন আমরা দেখলাম এখানে স্কেল আছে একটা, আর একটা তাপমাত্রা পরিমাপের যন্ত্র। খেয়াল করো, এখন এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এই বরাবর একটা লেভেল ধরবো, এই বরাবর একটা লেভেল ধরবো, এই বরাবর একটা লেভেল ধরবো। এখন দেখো যে এখন দেখো, তাহলে আমরা হচ্ছে দেখছি কি, এইটা হচ্ছে সেলসিয়াস স্কেল, এটা হচ্ছে কেলভিন স্কেল, আর এটা হচ্ছে ফারেনহাইট স্কেল। ওকে, এখন এখানে দেখো আমরা 0 ডিগ্রি সেলসিয়াস, প্রথমটা 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে আমাদের নিম্ন তাপমাত্রা, ঠিক আছে, নিম্ন স্থিরাঙ্ক যেটা। এরপরে দেখো এটা হচ্ছে 273 ডিগ্রি 273.15 কেলভিন, হ্যাঁ। আর এরপরে যেটা আছে এটা হচ্ছে 32 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, নিচের স্থিরাঙ্ক যেটা সেটা। এরপরে দেখো সর্বোচ্চ উচ্চ যেটা সেটা হচ্ছে কত, 100 ডিগ্রি সেলসিয়াস এটা, আর এটা হচ্ছে 373.15 কেলভিন, হ্যাঁ, কেলভিন। এরপরে এটা হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট। ওকে, তাহলে এখন আমরা কি এই তিনটা স্কেলের ভিতরে কি করব, তুলনা করব, ঠিক আছে, এবং তুলনা করব মানে হচ্ছে এদের কাছে সম্পর্ক স্থাপন করব, ঠিক আছে। তো এখন দেখো যে দেখো, যদি একটি নির্দিষ্ট তাপমাত্রায় সেলসিয়াস, কেলভিন এবং ফারেনহাইট স্কেলের তাপমাত্রা ধরে নিলাম টিসি, সেলসিয়াস স্কেলের টেম্পারেচার, ঠিক আছে, কেলভিন স্কেলের টেম্পারেচার টিকে, এবং ফারেনহাইট স্কেলের টেম্পারেচার হচ্ছে টিএফ, ঠিক আছে। দেখাই তাহলে দেখো আমরা লিখতে পারি, কি লিখতে পারবো, দেখো লিখতে পারবো এইটা টিসি মাইনাস 0 বাই 100 মাইনাস 0 সমান সমান টিকে মাইনাস 273.15 বাই 373.15 মাইনাস 273.15 সমান সমান কি হবে, টিএফ মাইনাস 32, তারপরে 212 মাইনাস 32। ওকে, তাহলে এই সূত্রটা খেয়াল করো, এইভাবে আমরা লিখবো। সেটা হচ্ছে কি যে টিসি থেকে প্রথমে কি করব, এই যে নিম্ন স্থিরাঙ্ক বিয়োগ করব, তারপর হচ্ছে উপরেরটা থেকে এটা বিয়োগ করব। এখন দেখো এখানে কি হলো, টিসি বাই 100। ওকে, এরপরে দেখো টিকে মাইনাস 273.15 বাই 100 সমান সমান টিএফ মাইনাস 32, এরপর আছে 180। ওকে, তো এখন দেখো টি এর সাপেক্ষে কেলভিন স্কেলে এবং ফারেনহাইট স্কেলে যথাক্রমে মান হচ্ছে নিচে দেওয়া আছে। খেয়াল করো, এই যে সম্পর্কটা আমরা পেলাম, এই সম্পর্কটাই কিন্তু আমাদের কিসের সম্পর্ক বলো, থার্মোমিটার, এই ইয়ের কি সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের তিনটা স্কেলের মধ্যে সম্পর্ক। এইখান থেকে আমরা একটা কাজ করতে পারবো, সেটা কি বলো, নিচের থেকে কি 10 দিয়ে ভাগ করা যাবে, তাই না? তো ভাগ করার পরে দেখো আরো ভাগ করা যাবে, কত দিয়ে ভাগ করা যাবে, এরপরে আবার 2 দিয়ে ভাগ করা যাবে, তাই না? তাহলে ভাগ করে দিলে যখন আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে কি, দেখো টিসি বাই 5 সমান সমান টি কে মাইনাস 273
0.15 বাই কত 5 সমান সমান TF মাইনাস 32/9। ওকে, তাহলে এটা আরো আমরা কি করলাম ভাগ করে একবার সরল করে দিলাম। তাহলে এখানে আছে থার্মোইয়ের দেখো যে সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল এবং ফারেনহাইট স্কেলের ভিতরে সম্পর্ক, এইটাই হচ্ছে সম্পর্ক। ঠিক আছে, এখন এইখান থেকে যদি আমাকে বলা হয় যে টিসি বের করো কিসের সাপেক্ষে, কেলভিন স্কেলের সাপেক্ষে সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে টিসি কত, টিসি, তাহলে টিসি বের করতে গেলে আমি কি করব, টিসি বাই 5 সমান সমান টি কে মাইনাস 215/5। এখান থেকে আমি টিসি বের করতে চাই, তাহলে আমি কি করব, টিসি সমান সমান কি হবে দেখো 5 ইন্টু ব্র্যাকেট টি কে মাইনাস 273/15 তাহলে এই 5 কাটা, তাহলে টিসি সমান সমান আমরা পেলাম কত, টি কে মাইনাস 273.15। ওকে, তাহলে খেয়াল করো টিসির মান আমরা কি এটা পেলাম। তাহলে এখন যদি আমার কেলভিন স্কেলে তাপমাত্রা দেওয়া থাকে, ঠিক আছে, এবং কেলভিন স্কেল থেকে আমি 273.15 বিয়োগ করে দিলেই কি পাবো, থার্মোমিটার ইয়েসের সেলসিয়াস স্কেলে আমরা তাপমাত্রা পাবো। এবং এই কথা কিন্তু আগেও আমি বলেছি যে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে যদি আমি 273 যোগ করে দিই তখনই কিন্তু আমার কি হচ্ছে, কেলভিন স্কেলের তাপমাত্রা বেরিয়ে যাবে, তাই তো। এইটা যখন এই পাশে নিয়ে আসবো তখন কি দেখো, এই টিসির সঙ্গে 273.15 যোগ হয়ে যাবে না, তাহলে তখনই আমরা কি কেলভিন স্কেলের তাপমাত্রা পেয়ে যাব। তার মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রার সঙ্গে 273 যোগ করলে আমরা কি পাচ্ছি, কেলভিন স্কেলে তাপমাত্রা পেয়ে যাচ্ছি। আর যদি কেলভিন স্কেল থেকে 273.15 বিয়োগ করে দিই তাহলে আমরা সেখানে হচ্ছে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা পাচ্ছি। ওকে, এখন আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এখন খেয়াল করো, এরপরে আমরা কি করব, ফারেনহাইট স্কেল এবং সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক কিভাবে স্থাপন করা যায় সেটা দেখব। তাহলে এখন দেখো যে TF মাইনাস 32/9 সমান সমান TK মাইনাস 273.15 বাই কত 5। ওকে, এখন দেখো এখান থেকে আমরা কি করব, আমাদের টার্গেট হচ্ছে টিসি বের করা। আচ্ছা, ও টিসি বের করতে গেলে খেয়াল করো, এটা না আমার সে টিসিটার সঙ্গে রাখতেই হবে। তাহলে টিসি আমার থাকলো আর নিচে 5 সমান সমান দেখো এটা লিখবো, তাহলে TF মাইনাস 32/9, হ্যাঁ, বা তাহলে টিসি সমান সমান আমি কি পাচ্ছি 5/9 ইন্টু TF মাইনাস 32। ক্লিয়ার? তাহলে এখন দেখো যে এখানে আমি টিসি মানে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা আমি কখন এই ফারেনহাইট স্কেলের মানটা যদি আমরা জানি তাহলে এখান থেকে আমরা সেলসিয়াস স্কেলের মানও বের করতে পারবো। ঠিক একইভাবে এখানে যদি কেলভিন স্কেলের মানটা জানি তাহলে এখানে সেলসিয়াস স্কেলের মানও বের করতে পারবো। তাহলে এইগুলোই হচ্ছে কি তোমার এই তিনটা স্কেলের ভিতরে সম্পর্ক। ঠিক আছে, রিলেশন বিটুইন কি 3 স্কেলস। হ্যাঁ, কি সেটা, একটা হচ্ছে দেখো সেলসিয়াস স্কেল, আর একটা ফারেনহাইট স্কেল, আর একটা হচ্ছে কেলভিন স্কেল। ঠিক আছে, আচ্ছা, তো এখন